ধর্মমতে শ্রাবণ মাসে রয়েছে বিশেষ গুরুত্ব। বলা হয় এই মাসে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় মনস্কামনা পূর্ণ হয়। আর আজ দিনটা ছিল শ্রাবণ মাসের 9ই আগস্ট। তাই সকলেরই দাবি ছিল শিবের মাথায় জল ঢালার। সেই মতোই আমি বানিয়ে ফেললাম উত্তর কলকাতার বেশ কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান, যা সহজেই এক বেলায় কমপ্লিট করে বাড়ি ফেরা যায়। আজ আমরা উত্তর কলকাতা যেগুলি কভার করব তা হলো ভূতনাথ মন্দির, মোটা মহাদেব মন্দির, 111 নর্মদেশ্বর শিব মন্দির, আদি চিত্তেশ্বরী মন্দির, সর্বমঙ্গলা মন্দির এবং কাশীপুর উদ্যানবাটি। দুপুর 3:30 নাগাদ 3টে গাড়ি চলে আসলো আমাদের পিক আপ করতে, আর আমাদের 24 জনের একটা বড় গ্রুপ রওনা দিলাম উত্তর কলকাতার বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে। আমাদের প্রথম গন্তব্য হলো ভূতনাথ মন্দির। আমাদের গাড়ি দাঁড়ালো আড়িটোলা ঘাটের ঠিক সামনে। আড়িটোলা ঘাট থেকে রাস্তার দুপাশে সারি সারি সাজানো দোকান ক্রস করে অবশেষে আমরা এসে পৌঁছলাম ভূতনাথ মন্দিরে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পরে এই ভূতনাথ মন্দিরই হলো প্রথম যেখানে শ্মশানে চিতাভস্ম দিয়ে হয় মহাদেবের আরতি। সকাল 6টা ও রাত 8টায় হয় এই ভস্ম আরতি। ভূতনাথ মন্দির দেখে রেল লাইন ক্রস করে নিমতলা শ্মশানকে পেছনে ফেলে একটু এগোতেই দেখা মিলবে প্রায় 350 বছরের পুরনো দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির। আর এটি হলো আমাদের দ্বিতীয় গন্তব্য। মন্দিরের গায়ে রয়েছে অশ্বত্থের ঝুড়ি, দেখতে লাগবে ঠিক যেন শিবের জটার মতো। মন্দিরটি 4 তলা বিশিষ্ট। মন্দির নিয়ে রয়েছে নানান কিংবদন্তির ইতিহাস। সেই সময় মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা ও শিবলিঙ্গ নাকি নিজের স্থান ছেড়ে পালিয়ে যেত গঙ্গা পক্ষে। এইভাবে একদিন গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই ও পরে গঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। সেই থেকেই শিবলিঙ্গের এই পালিয়ে যাওয়া রক্ষা করতে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়। প্রতিদিন ভোর 5টায় খুলে যায় মন্দির দ্বার। এরপর শুরু হয় মঙ্গল আরতি। আরতি শেষে গর্ভগৃহে প্রবেশ করে মহাদেবের মাথায় জল ঢালার অনুমতি রয়েছে। 12টায় ভোগ আরতির পরে বন্ধ হয় মন্দির। তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। নিমতলা শ্মশানঘাট এরিয়ার ভূতনাথ মন্দির ও মোটা মহাদেব দেখে এবার আমরা এগিয়ে চললাম কাশীপুরের দিকে। আমাদের তৃতীয় গন্তব্য হলো কাশীপুরের রানী দেবেন্দ্রবালা ঘাটে অবস্থিত 111 শিব মন্দির। সুদূর মধ্যপ্রদেশের নর্মদা নদীর বুক থেকে এই 111টি শিব মন্দির দিয়ে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটি। রানী দেবেন্দ্রবালা ঘাট থেকে গঙ্গাজল তুলে সারি সারি সাজানো 111টি শিবলিঙ্গের মাথায় সকলে জল ঢাললেন। শিব মন্দির দেখে গঙ্গার পাড় বরাবর এগিয়ে চলল আমাদের গাড়ি আমাদের চতুর্থ গন্তব্যস্থল আদি চিত্তেশ্বরী মন্দির। ব্রিটিশ রাজ ভারতে জবচার্ন কর্তৃক কলকাতা সৃষ্টিরও আগে 1610 সালে কাশীপুর গানশিল ফ্যাক্টরির অপোজিটে বর্তমান কলকাতার খগেন্দ্র চ্যাটার্জি রোডে প্রতিষ্ঠা হয় এই আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির, যা কলকাতা মিউনিসিপ্যাল কর্তৃক গ্রেড 1 হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে। কথিত আছে চিতপুর এলাকায় চিত্তেশ্বর বা চিতে নামে এক দুর্ধর্ষ ডাকাত বাস করত। ডাকাতরা হয় কালী ভক্ত, কিন্তু এক্ষেত্রে চিত্তেশ্বর বা চিতে ডাকাত ছিল দুর্গা দেবীর ভক্ত। একবার চিতে ডাকাত স্বয়ং মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে গঙ্গা পক্ষে ভেসে আসা এক প্রকাণ্ড নিমকাঠ দিয়ে দশভুজা মায়ের মূর্তি করে পূজা করেন মাকে। চিত্তেশ্বর ডাকাতের পূজিত দেবী বলে লোকমুখে দেবীর নাম হয় চিত্তেশ্বরী দেবী, এবং সেই মতো এই জায়গার নাম হয় চিতপুর রোড। দেবী মূর্তিটি দশভুজা মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তি। দেবী এখানে মা শীতলা রূপে পূজিত। দেবীর সাথে বাহন হিসেবে রয়েছে একই সাথে বাঘ ও সিংহ। বাঘ মানে অনুমান করা যায় যে এক সময় এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ ও বাঘেরও ছিল উপদ্রব। দেবী অসুর হলো সবুজ রঙের। এখানে দেবীর ডান দিকে রয়েছে একটি ঘর যেখানে শিবলিঙ্গ আছে, আর বাঁ দিকে আছে রাম, সীতা, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত, হনুমান
ও গরুরের মূর্তি। লোকশ্রুতি যে চিতে ডাকাতের সময় দেবীর সামনে হতো নরবলি, তারপর ছাগল বলি দেওয়া চালু হলো। বর্তমানে কোনো রকম পশু বলি হয় না। মন্দিরের সামনেই আছে নাট মন্দির। চিত্তেশ্বরী দুর্গা মন্দির দেখে এবার আমরা সন্ধেবেলার কিছু চা মুড়ি আর চপ খেয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। চিত্তেশ্বরী দুর্গা মন্দিরকে বাঁ দিকে রেখে একটু এগোতেই চোখে পড়বে সর্বমঙ্গলা মন্দির। মন্দিরে ঢুকেই ঠিক ডান হাতে পড়বে বিশাল নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মায়ের মূল মন্দির। তারপর একটু এগোতেই ডান হাতে পড়বে পরপর 3টি মন্দির, যার একটিতে রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির ও দুটিতে রয়েছে মহাদেবের মন্দির। তারপর একটু এগোতেই পড়বে আরও 2টি মন্দির, যার একটিতে রয়েছে হনুমানজির মন্দির ও আরেকটিতে রয়েছে রাম, সীতা ও লক্ষণজির মন্দির। দেবী মূর্তিটি হলো রক্তবর্ণের এবং নিমকাঠ নির্মিত। তার বাহন হলো শ্বেতবর্ণের সিংহ। দেবী হলো চতুর্ভুজা, বাঁ দিকে এক হাতে খড়গ ও অন্য হাতে কমণ্ডলু, আর ডান দিকে 2 হাতে রয়েছে বরাভয় ও অভয় মুদ্রা। মায়ের পায়ের নিচে রয়েছে অসুর। লোকশ্রুতি যে মা এখানে সদা জাগ্রত, মা নাকি স্বয়ং হেঁটে বেড়ান, তাই যত মোটাই নূপুর মাকে গড়ি দেওয়া হোক না কেন 15 দিনের পরেই তা ছিঁড়ে যাবেই। মন্দিরের দেয়ালে খোদাই করা এক প্রস্তর ফলকের লিপি থেকে জানতে পারা যায় যে মায়ের মুখ নাকি দক্ষিণ থেকে পশ্চিমমুখী হয়েছিল, এবং এর পেছনে রয়েছে এক ইতিহাস। একবার সাধক রামপ্রসাদ গঙ্গাবক্ষে নৌকা করে হালিশহর যাওয়ার সময়তে গাইতে থাকেন সুমধুর শ্যামাসঙ্গীত, আর দেবী সর্বমঙ্গলা সেই গান আরও ভালো করে শোনার জন্য তিনি দক্ষিণ থেকে পশ্চিমমুখী হন। সেই থেকে মায়ের মুখ খানিকটা পশ্চিম দিকে হেলে যায়। কাশীপুর সর্বমঙ্গলা মন্দিরের পরে এবার আমাদের নেক্সট ও অন্তিম গন্তব্য হলো কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটি এই সেই বাগানবাড়ি যেখানে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জীবনের শেষ কয়েক মাস শ্রী সারদা দেবীর সাথে এবং তার শিষ্যদের সাথে কাটান, এবং 1886 সালে তার মহা সমাধি দ্বারা পবিত্র হয় এই স্থান। মন্দির গেট থেকে একটু ভেতরে ঢুকতেই বাঁ হাতে চোখে পড়বে রেলিং দিয়ে ঘেরা এক আম গাছ। এই জায়গায় ছিল সেই আম গাছ যার তলায় দাঁড়িয়ে 1 জানুয়ারি 1886 সালে তিনি তার গৃহী ভক্তদের আশীর্বাদ করে বলেন, তোমাদের চৈতন্য হোক। সেই থেকে আজও প্রতি বছর 1 জানুয়ারির দিনটি পালিত হয় কল্পতরু উৎসব হিসাবে। ঠাকুর যখন ক্যান্সার আক্রান্তের লাস্ট স্টেজে আছেন, তখন তার চিকিৎসার জন্য তার শিষ্যগণ রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের কাছ থেকে মাসিক 80 টাকা ভাড়া দিয়ে এটি নেন। বাড়িটার দোতলায় থাকতেন ঠাকুর, আর সিঁড়ির ঠিক নিচের তলার ঘরে থাকতেন স্বয়ং মা। পাশের ঘরে ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণ থাকতেন। কাশীপুর উদ্যানবাটিটিও কলকাতা মিউনিসিপ্যাল কর্তৃক হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে। ঠাকুর ও মা সারদা দেবীর স্মৃতি বিচারিত এই কাশীপুর উদ্যানবাড়ির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এখানেই আমাদের শেষ হলো আজকের মতো শর্ট ট্যুর। সবাই ভালো থাকুন, আর খুব শীঘ্রই ফেরত আসছে নতুন কোনো ভিডিও নিয়ে।